বিসমিল্লাহির রহমানির রহিম। রাবেয়া কেমিস্ট্রিতে জানাই সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি নবম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা, ব্যালেন্স অফ অ্যাসিড বেস নিয়ে কিছু কথা বলতে চাই। আমি এখানে মাত্র কয়েকটি টপিক নির্ধারণ করেছি, যেগুলো সম্পর্কে খুবই ক্ষুদ্র পরিসরে একমাত্র তোমাদের বোর্ড বইয়ের আঙ্গিকেই কথা বলবো। আমি আশা করছি এর আগের অধ্যায়গুলো যারা তোমরা ভালো করে পড়েছো তাদের জন্য এই অধ্যায়টা সহজ হবে কিনা। এই অধ্যায়টা আসলে অতটা কঠিন নয়, মানে তোমরা যারা স্টাডি করেছো, যারা স্টুডেন্ট পড়াশোনা করেছো তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু অতটা কঠিন কিছুই নেই। তো এখানে আমি চ্যাপ্টার 9 পার্ট 1 আজকে কয়েকটি টপিক সিলেক্ট করছি। সেটা হচ্ছে অম্ল বা অ্যাসিড, লৌহ অ্যাসিডের ধর্ম প্রমাণ, ক্ষারক ও ক্ষার, বেস অ্যালকালি, লৌহ ক্ষারের ধর্ম প্রমাণ, গাঢ় অ্যাসিডের ধর্ম, অ্যাসিড ও ক্ষারকের রাসায়নিকভাবে পানির ভূমিকা। এই নিয়ে আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে বোর্ড বইয়ে যা আছে, যা তোমরা জানো পড়েছো, সেটাকে নিয়েই একটু আলোচনা করব ক্ষুদ্র পরিসরে। শুধু মানে তোমাদের কাছে ওই জিনিসটাই তুলে ধরবো যেই জিনিসগুলো বইয়ে আছে, এই আর কি। তো শুরু করা যাক। এবার প্রথমে অম্ল বা অ্যাসিড নিয়ে কথা বলবো। তো অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক দ্রব্য, যা পানিতে দ্রবীভূত করলে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। মানে অ্যাসিডের অণুগুলো বিয়োজিত হয়ে বা ভেঙে পানিতে দ্রবীভূত করার পরে এই অ্যাসিডের অণুগুলো বিয়োজিত হয়ে বা ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। তো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ভাঙে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, এগুলো সবগুলোই লিকুইড। আবার কার্বনিক অ্যাসিড যদি বলি, এখানে অ্যাসিটিক অ্যাসিড, H প্লাস CO মূলক। এইগুলো পানিতে দ্রবীভূত করা হলে এইভাবে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। তো এখানে কিছু কথা, আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শুধু একমুখী তীরচিহ্ন দ্বারা লিখেছি, কিন্তু কার্বনিক এবং অ্যাসিটিক অ্যাসিড উভমুখী তীরচিহ্ন দ্বারা লিখেছি। এর কারণ হচ্ছে একমুখী তীরচিহ্ন দ্বারা এখানে শক্তিশালী অ্যাসিডকে বোঝানো হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রাণীতে দ্রবীভূত করা হলে এটা হচ্ছে 100% মানে বিয়োজিত হয়, আর এই জন্য এই অ্যাসিডকে সবল অ্যাসিড বলা হয় বা শক্তিশালী অ্যাসিড বলা হয়। অপরদিকে কার্বনিক বা অ্যাসিটিক অ্যাসিড পানিতে বিয়োজিত করলে এটি 100% পানিতে দ্রবীভূত করলে এটি 100% বিয়োজিত হয় না, মানে আংশিক বিয়োজিত হয়। এই কারণে এই অ্যাসিডগুলোকে দুর্বল বা মৃদু অ্যাসিড বলা হয়। যেমন কার্বনিক অ্যাসিডের 25°C তাপমাত্রায় কার্বনিক অ্যাসিডের 1000টি অণুর মধ্যে মাত্র 2টি অণু বিয়োজিত হয় এবং বাকি 998টি অণু অবিয়োজিত অবস্থায় থেকে যায়। আবার অ্যাসিটিক অ্যাসিডের অণুর ক্ষেত্র 25°C তাপমাত্রায় অ্যাসিটিক অ্যাসিডের 1000টি অণুর মধ্যে মাত্র 4টি অণু পানিতে বিয়োজিত হয় এবং বাকি 996টি অবিয়োজিত অবস্থায় থেকে যায়। এই অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড।
এই অ্যাসিডগুলোকে এই জন্যই দুর্বল অ্যাসিড বলা হয়, এবং এই দুর্বল অ্যাসিডগুলোকে উভয়কে তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এখানে। তো অ্যাসিড, দুর্বল অ্যাসিড, যে দুর্বল অ্যাসিড গুলো সাধারণত সাধারণত দুই ভাগ অ্যাসিড সাধারণত ভাগ করা যায়, যেমন জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যে অ্যাসিডগুলো আমরা খাবারে পেয়ে থাকি, এবং অজৈব অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিড যে অ্যাসিডগুলো খনিতে প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে তৈরি করা হয়, এইগুলো কিন্তু খাওয়ার উপযোগী নয়। এই অ্যাসিডগুলো অজৈব অ্যাসিড। খাবারে বলতে আমরা খাবারের মাধ্যমে বিভিন্ন অ্যাসিড গ্রহণ করে থাকি, যেমন আমরা লেবু বা কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড পেয়ে থাকি, আবার দুধে ল্যাকটিক অ্যাসিড, চায়ে টানিক অ্যাসিড, লেবুতে টার্টানিক অ্যাসিড। এছাড়াও যেমন আমরা ভিনেগারে ইথানলিক অ্যাসিড, এভাবে বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা অ্যাসিড গ্রহণ করে থাকি। তো এই অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডগুলো আমি আগেই বলছি খাবারে পেয়ে থাকি, সেইগুলো হচ্ছে জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডগুলো আমরা প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন খনিজ পদার্থ আর দিয়ে যে অ্যাসিডগুলো তৈরি করা হয়, সেইগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডের মধ্যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, আরো অনেক পারক্লোরিক অ্যাসিড, এরকম আরো অনেক অ্যাসিড আছে। এইগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। তো অ্যাসিড তাহলে কি আমরা অবশ্যই হয়তো বুঝেছি। অ্যাসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যা পানিতে দ্রবীভূত করলে এক বা একাধিক প্রতিস্থাপিত হাইড্রোজেন আয়ন দান করে, এবং অ্যাসিডকে যদি ধাতু দ্বারা, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটাকে যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতু দ্বারা প্রতিস্থাপন করা হলে লবণ উৎপন্ন হয়। অ্যাসিডকে ধাতু দ্বারা প্রতিস্থাপন করা হলে লবণ উৎপন্ন হয়, আবার অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তাহলে অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে সেই সকল রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে এক বা একাধিক প্রতিস্থাপিত হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। অ্যাসিড ধাতু দ্বারা প্রতিস্থাপন করে লবণ উৎপন্ন করে, ক্ষারকের সাথে বিক্রিয়া করে অ্যাসিড লবণ ও পানি উৎপন্ন করে। জৈব অ্যাসিড হচ্ছে যেগুলো আমরা খাবারে পেয়ে থাকি, আমি আগেই বলেছি, তাহলে এটা নিয়ে আর কথা বলছি না। তাহলে অ্যাসিড আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জৈব অ্যাসিড এবং হচ্ছে অজৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড যেগুলো আমরা খাবারের মাধ্যমে খেয়ে থাকি, এই অ্যাসিডগুলো আসলে আমাদের কোনো ক্ষতি করে না। এইগুলো আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা এগুলো গ্রহণ করে থাকি। এই অ্যাসিডগুলো আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু আমাদের পাকস্থলীর দেওয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে শক্তিশালী অ্যাসিডটি নিঃসরিত হয়। এই অ্যাসিড আমাদের পাকস্থলীতে খাদ্য কণা ভাঙ্গার কাজে ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, এতে আমাদের দেখা যায় পাকস্থলীর দেওয়ালের কোষগুলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙতে শুরু করেছে। এখানে ক্ষতের সৃষ্টি হয়, এবং একসময় দেখা যায় আমাদের পেটে ব্যথা করে, যাকে আমরা পেপটিক আলসার বলি। এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক নিশ্চিত হয় অনেক কারণে, হয়তো বা হতে পারে মানসিক চাপ,
তারপরে হচ্ছে ধূমপান, অ্যালকোহল, বিভিন্ন কারণে এইগুলো হয়তো বা খাদ্যাভ্যাস, এই কারণে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। তো এই হচ্ছে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। লৌহ অ্যাসিডের ধর্ম, অ্যাসিডের ধর্ম প্রমাণ, অ্যাসিডের ধর্ম ও প্রমাণ। এবার লৌহ অ্যাসিডের ধর্ম, লৌহ অ্যাসিডের ধর্ম ও প্রমাণ মানে প্রপার্টিস। তো আমি যেমন অ্যাসিড টক স্বাদযুক্ত, আমরা সবাই জানি টক অ্যাসিড যুক্ত খাবার টক হয়, টক স্বাদ যুক্ত। অ্যাসিড ক্ষয়কারী পদার্থ, ক্ষয়কারী পদার্থ মানে অ্যাসিডের ভিতর যদি আমরা এক টুকরো লোহার পাত রেখে দিই তাহলে এটা কি হয়, এটা হচ্ছে ক্ষয়ে ঝাঁঝরা হয়ে নষ্ট হয়ে যায়। আবার লিটমাস পরীক্ষা, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল রঙে পরিণত করে, নীল থেকে লাল করে। তাহলে নীল থেকে লাল করে। অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সক্রিয় ধাতুর সাথে। যেমন ম্যাগনেসিয়ামকে যদি আমরা চিন্তা করি, ম্যাগনেসিয়াম সক্রিয় ধাতু মানে যে সকল ধাতু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ম্যাগনেসিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া, যে কোনো অ্যাসিড, যেমন আমরা যদি নাইট্রিক অ্যাসিডকে চিন্তা করি তাহলে HNO3 নাইট্রিক, এর বিক্রিয়ায় কি হয়, লবণ এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবার অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করো, ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। অ্যাসিড ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইডকেই কল্পনা করি তাহলে এর সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কি হয়, তাহলে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হয়। আবার অ্যাসিড ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা কি পাই, এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন হয়। তারপরে অ্যাসিড কি করে, ধাতুর কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেমন ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে পানি দুইটা, হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা সমতাকরণ। আবার অ্যাসিড ধাতুর বাই কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ধাতুর বাই কার্বনেটের সাথে বিক্রিয়া করে, যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, কার্বন ডাই অক্সাইড। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা করলে এইখানে
দুইটা, চারটা এখানে, চারটা এখানে, দুইটা কার্বন। এই হচ্ছে লৌহ অ্যাসিডের ধর্ম বা প্রমাণ। এরপরে ক্ষারক এবং ক্ষার নিয়ে কিছু কথা বলবো। ক্ষারক এবং ক্ষার। ক্ষারক কি, ক্ষার কি? ক্ষারক হচ্ছে ধাতু বা ধাতুর নাই, মানে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ মূলকের অক্সাইড বা হাইড্রক্সাইড। ধাতু বা ধাতুর নাই যৌগমূলকের অক্সাইড, ধাতুর নাই ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রক্সাইডকে ক্ষারক বলা হয়। তাহলে ক্ষারক, বেস অ্যান্ড অ্যালকালি, ক্ষারক এবং ক্ষার। ক্ষারক এবং ক্ষার। ক্ষারক হচ্ছে ধাতুর নাই ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ক্ষারক ক্রিয়াশীল যৌগমূলক, মানে ধাতু, যেমন ধাতব আয়ন যেমন সোডিয়াম, অধাতব আয়নের সাথে যেমন ক্লোরিন যুক্ত হয়ে মানে বিক্রিয়া করে যৌগ গঠন করে, তেমনি ধাতু তেমনি হচ্ছে এই যৌগমূলক, যেমন অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। এই যৌগমূলকগুলো কি করে, এই যৌগমূলকে অন্য যৌগমূলক বা আয়নের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে যৌগমূলক গঠন করে। এইগুলো যৌগ গঠন করে। তাহলে ধাতুর মতো এই যৌগমূলক, এই মূলকগুলো ধাতু যেমন যৌগ গঠন করে, তেমন এইগুলো, এই মূলকগুলো যৌগ গঠন করে। এই জন্য বলা হয়েছে ধাতু বা ধাতুর নাই যৌগমূলক, মানে ধাতুর মতো কাজ করে এইগুলো, এই জন্য ধাতুর নাই বলা হয়েছে। তাহলে ধাতু বা ধাতুর নাই যৌগমূলক অ্যাসিড বলা হয়। আর ক্ষার হচ্ছে, ক্ষার হচ্ছে ধাতু বা ধাতুর নাই ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রক্সাইড। ধাতু বা ধাতুর নয় ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রক্সাইডকে ক্ষার বলা হয়। ক্ষার হতে হলে এই যৌগটিকে কি অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে এবং এখানে হাইড্রক্সাইড যৌগমূলক থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, এইটা ক্ষার। কেন? এখানে হাইড্রক্সিল যৌগমূলক আছে এবং এটা হচ্ছে পানিতে দ্রবীভূত। তাহলে আমরা বুঝতে পারছি ক্ষার হতে হলে অবশ্যই দুটি শর্ত আছে, এখানে হাইড্রক্সিল মূলক থাকতে হবে এবং যৌগটিকে পানিতে দ্রবীভূত হতে হবে। কিন্তু ফেরাস হাইড্রক্সাইড, যেমন এইটি কিন্তু ক্ষার নয়, কারণ এখানে যৌগমূলক আছে বটে, কিন্তু ফেরাস হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত নয়। তাহলে আমরা বুঝতে পারছি ক্ষার হচ্ছে সেই সকল পদার্থ যা হচ্ছে পানিতে দ্রবীভূত হতে হবে এবং হাইড্রক্সিল মূলক থাকতে হবে। শুধু মূলক থাকলে হবে না, পানিতে দ্রবীভূত হতে হবে। এই জন্য বলা হয় সব ক্ষারই ক্ষারক হলেও সব ক্ষারক কিন্তু ক্ষার নয়। তো এই যে ক্ষারক আর ক্ষার নিয়ে আমার কথা, তো এক লৌহ ক্ষারের ধর্ম প্রমাণ, প্রটিস লৌহ ক্ষার, ক্ষারের ধর্ম ও প্রমাণ। ক্ষার কি করে? ক্ষার অ্যাসিড আমরা জানি টক স্বাদযুক্ত হয়, ক্ষার কিন্তু কঠোর স্বাদযুক্ত হয়। ক্ষার ধর্ম, ক্ষার হচ্ছে কঠোর স্বাদযুক্ত হয়। স্বাদযুক্ত ক্ষার লৌহ ক্ষারের ধর্ম প্রমাণ। লৌহ ক্ষার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাথে
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এর বিক্রিয়ায়, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া ঘটায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় ক্ষারের ধর্ম। এর বিক্রিয়ায় কি পাই আমরা? এর বিক্রিয়া হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট এখানে এখানে হচ্ছে এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধক্ষেপ টেস্টুবের মানে তলায় নিচে জমা পড়ে এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। আবার যেমন ফেরাস ফেরাস নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় আমরা কি পাই? এর বিক্রিয়ায় ফেরাস ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট পাওয়া যায়। এখানে ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপটা এখানে সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। আবার ফেরিক হাইড্রোক্সাইড এর সোডিয়াম এর বিক্রিয়ায় আমরা কি পাই? এর বিক্রিয়া ফেরিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায় এই বিক্রিয়ায়। আবার কপার নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় আমরা কি পাই? কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট। এখানে কপার হাইড্রোক্সাইডে এই অধক্ষেপটা হচ্ছে এখানে অধক্ষেপ পড়ে এবং কপার সোডিয়াম নাইট্রেটটা এখানে পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। নীল বর্ণের কপার হাইড্রোক্সাইড নীল বর্ণের অধক্ষেপ পড়ে এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। আর জিঙ্ক নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় আমরা কি পাই? এর বিক্রিয়ায় আমরা জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে সাদা বর্ণের
অধ্যক্ষে পড়ে, জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধ্যক্ষে পড়ে এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। এই সবগুলো বিক্রিয়া তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। আমি শুধু তোমাদের সামনে এটা তুলে ধরলাম, সেটা আমি পূর্বেই বলেছি। এই জিনিসটাই আমি বোর্ড বইয়ের জিনিসটাই আমি এখানে আলোচনা করার কথা বলেছি এবং সেটা সামনে রেখে আমি ওই জিনিসগুলো এখানে আমি শুধু তুলে ধরলাম আর কি। তো হচ্ছে লঘু ক্ষারের ধর্ম প্রমাণ এটা। এবার গাঢ় অ্যাসিডের ধর্ম। গাঢ় অ্যাসিড মানে গাঢ় অ্যাসিডের ধর্ম হচ্ছে, গাঢ় অ্যাসিড আসলে খুব এই অ্যাসিড থেকে সাবধান থাকতে হয়, কারণ গাঢ় অ্যাসিড যদি আমাদের কাপড় চোপড় বা চোখে পড়ে, যেমন কাপড় চোপড় পড়লে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, চোখে পড়লে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, শরীরের কোনো অংশ পড়লে আমাদের শরীর ক্ষত সৃষ্টি হয়। তো বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে এই গাঢ় অ্যাসিড। তো অ্যাসিড ও ক্ষারকের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। অ্যাসিড ক্ষারের রাসায়নিক ধর্মে পানির কি ভূমিকা? অ্যাসিড ক্ষার যেমন অ্যাসিড ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। অ্যাসিড যেমন যদি আমরা অনাদ্র মানে দানাদার অক্সালিক অ্যাসিডের উপর আমরা যখন লিটমাস পেপার যদি আমরা স্পর্শ করে, তাহলে দেখা যাবে লিটমাস পেপারের রং পরিবর্তন হয়নি। কিন্তু এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে অনাদ্র অ্যাসিডের অক্সালিক অ্যাসিড দাঁড়ায় কোনো হাইড্রোজেন আয়ন বা প্রোটন নেই। এই অ্যাসিডকে যদি পানিতে দ্রবীভূত করা হয়, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এবং এই পেপারের রং পরিবর্তন করে নীল লিটমাসকে লাল রঙে পরিণত করে। আবার সালফিউরিক অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড আণবিক, এইটা আণবিক অবস্থায় থাকে বলে এখানে কঠিন অবস্থায়, এখানে যদিও আয়ন আছে, কঠিন অবস্থায় এই আয়নটা কিন্তু মুক্ত থাকে না, কিন্তু এটাকে পানিতে দ্রবীভূত করলে কি হয়? আয়ন বা প্রোটন দান করে। কঠিন অবস্থায় এটা মুক্ত থাকে না বলে এখানে আয়ন দান করা, এখানে আয়ন মুক্ত থাকে না, এখানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করানো, এর ধর্ম সালফিউরিক অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না। কিন্তু এই সালফিউরিককে যখন পানিতে দ্রবীভূত করা হয়, তখন এটা কিন্তু বিয়োজিত হয়, ভেঙে এটা কি হয়? এটা হচ্ছে আয়ন দান করে, হাইড্রোজেন আয়ন, যেমন সালফেট মাইনাস, এইভাবে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। তো এবং এই অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে এবং বিদ্যুৎ পরিবহন করে। অপরদিকে যেমন ক্ষারের রাসায়নিক ধর্ম পানির কি ভূমিকা? ক্ষার যেমন আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগে যদিও আয়ন আছে, হাইড্রোক্সিল আয়ন আছে, কিন্তু কঠিন অবস্থায় এটি মুক্ত থাকে না। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করার সাথে এটা হাইড্রোক্সিল আয়ন দান করে। তো অ্যাসিড ও ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা এই পানিতে দ্রবীভূত করলে এগুলো কি করে? ধর্ম প্রদর্শন করে এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। তো সংক্ষিপ্ত কয়েকটা টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চেয়েছি। এখানে নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা, ব্যালেন্স অফ অ্যাসিড বেস। তো অ্যাসিড ক্ষারক কি বা কাকে বলে? অ্যাসিড ক্ষারক সমতা, আসলে অ্যাসিড ক্ষারক সমতা মানে অ্যাসিড ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হওয়া। রসায়নে এটাকে কিন্তু নিউট্রালাইজেশন অফ রিয়াকশন বলে। আবার অ্যাসিড হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জৈব এবং অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড যেমন অর্গানিক অ্যাসিড এবং ইনঅর্গানিক অ্যাসিড। তারপরে হচ্ছে লঘু অ্যাসিডের কিছু ধর্ম ও প্রমাণ। ক্ষারক এবং ক্ষার কি, লঘু ক্ষারের ধর্ম, গাঢ় অ্যাসিডের ধর্ম, অ্যাসিড ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। এ নিয়ে আমি সংক্ষিপ্ত ক্ষুদ্র পরিসরে একমাত্র বোর্ডের আঙ্গিকেই কিছু কথা বলেছি। জানি না তোমাদের কতটা উপকারে এসেছে বা আসবে। তো আশা করছি তোমরা একটু হলো বুঝতে পেরেছো, কারণ এই অধ্যায়টা আসলেই অতটা কঠিন কিছু নেই এখানে। যারা তোমরা পড়াশোনা করো,
যারা তোমরা স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পেরেছো বা তোমরা আগে থেকে জানো, কারণ আমি এখানে নতুন কিছু আলোচনা করিনি। তো হ্যাঁ, যদি যখন আমি এই অধ্যায়টার উপর কোনো সৃজনশীল সমাধান করতে যাব বা কোনো প্লে লিস্ট এখানে আমি উপস্থাপন করব, তখন হয়তো আমি বাহির থেকে কিছু নিয়ে আলোচনা করব। এখন আমি যেহেতু বোর্ড বইকে নিয়ে শুধু কথা বলতে চেয়েছি, সেই কারণে বোর্ড বইয়ে যে বিক্রিয়াগুলো আছে আমি আসলে সেইগুলোই এখানে তুলে ধরেছি, কারণ আসলে তোমাকে বুঝতে হবে, বোঝাটাই সবচেয়ে বড় কথা। আমি নতুন নতুন বড় বড় বিক্রিয়া এখানে চেক করে বুঝে তোমরা কিছুই বুঝো না, এটা আসলে কিছুই না। আসলে তোমরা যখন একটা জিনিসকে বুঝতে পারো তখন ওইরকম আরো 10টা জিনিস নিজেরাই পড়তে পারো। এই জন্য আমি ওই জিনিসগুলোই তুলে ধরেছি যেন তোমরা বুঝতে পারো, আগ্রহী হও, এই কারণ। তো আশা করছি আমার সংক্ষিপ্ত সাধারণ কথা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমাকে লিখবে, তাহলে আমি অনেক অনেক খুশি হব। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।